নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব ৭৩। মাহমুদ খানের ধমকে মেঘ কেঁপে ওঠে। ভয়ের সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ ভয় পেলেও আবিরের মনে কিঞ্চিত ভয় বলতে কিছু নেই। ফুফির ঝাড়ি খেয়েও আবির কল কেটে দিয়ে যাচ্ছে। মেঘ ফোন সাইলেন্ট করে রেখেছে ঠিকই, কিন্তু আবিরের অনাবশ্যক কলে বুকের ভেতরটা অবিচ্ছিন্নভাবে কম্পিত হচ্ছে। বাহির থেকে আলোকসজ্জার ঝলমলে আলো রুমে প্রবৃত্ত হচ্ছে। মেঘ ঘাড় ঘুরিয়ে বর্ণার দিকে এক পলক তাকালো। বর্ণা গভীর গভীর নিমগ্ন। পরপর তাকালো ফুফির দিকে। ফুফি ভারী নিঃশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে উমিও ঘুমে। মেঘ বুকের ওপর ফোন চেপে অতি সন্তর্পণে বর্ণার পাশ দিয়ে নেমে উদ্গ্রীব প্রায় বারান্দায় গিয়ে কল রিসিভ করলো। আবির তৎক্ষণাৎ অনিচ্ছে কণ্ঠে শুধালো, তোর কি আমার জন্য একটু মায়া হয় না? আবিরের কথা শুনে মেঘ বিহ্বল, ভড়কে গেছে কিছুটা। কপাল কুঁচকে ভারী স্বরে বলল, আমি কি করলাম? সন্ধ্যের থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দিল না। কেউ না দিল তুই তো একটা কল দিতে পারতি নাকি? আমি তো আপনার কলে অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বাহ, কি দায়িত্বশীল বউ আমার। মেঘ সহসা ঠোঁট বাঁকালো। সদা জাগ্রত চোখে আলোকসজ্জায় লাল নীল আলোর পানে তাকিয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, বাসায় কখন এসেছেন? খেয়েছেন? কিছুক্ষণ আগে। আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণ জামাই আদর করেছে, রাতে আর কিছু খেতে হবে না। কোথায় গিয়েছিলেন? এখন বলবো না। আচ্ছা ঘুমান তাহলে। শোন। জি। চল ছাদে যাই। না। কেন? আম্মুরা বলেছে বিয়ে রাতে বড় জামাইয়ের মুখ দেখতে নেই, এতে নাকি জামাইয়ের অমঙ্গল হয়। ঠিক আছে, দেখলাম না মুখ, একটু কথা তো বলতে পারি। আব্বাজান নিষেধ করেছেন, দেখা সাক্ষাৎও না করতে বারণ করে দিয়ে গেছে। আবির ফোঁস করে শ্বাস ছেড়ে রাগান্বিত কণ্ঠে বলল, কেউ আমাকে কিছু বলতে পারছে না, তাই তোকে কুসংস্কার বোঝাচ্ছে, আর তুইও বোকার মতো সেসব মেনে নিচ্ছিস। মেঘ নিশ্চুপ। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে আহ্লাদি কণ্ঠে বলল, চল না ছাদে। মেঘ অত্যন্ত ধীর কণ্ঠে বলল, একটু বোঝার চেষ্টা করুন, আমি যেতে পারবো না। আপনি যেন রুমে না আসেন, তার জন্য আব্বাজান ফুফিকে আমার সাথে থাকতে বলেছে। এখন আমি বের হলে সত্যি খবর আছে। আপনি ঘুমান প্লিজ। আবির ঢোক গেলে ভ্রু বাঁকিয়ে আবেগগণিত কণ্ঠে বলল, আই মিস ইউ, আই নিড ইউ, বিলিভ মি, আই ব্যাডলি ওয়ান্ট ইউ স্প্যারো। আবিরের কণ্ঠে আবেগপ্রবণ অসাহ্যদ্র কথাগুলো শুনে মেঘের গা শিউরে উঠল। এ যাবৎকালে আবিরকে এতটা ব্যাকুল হতে দেখেনি সে। মেঘ নিষ্ক্রিয়ায় দীর্ঘশ্বাস ছেড়ে ঠোঁট কামড়ে বিড়বিড় করল, আমাকে তো খুব বলতেন সহিষ্ণু হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে আজ আপনার এই অবস্থা কেন? এত অযুদ্ধ হয়ে উঠেছেন কেন আপনি? আর কত ধৈর্য ধরবো? এতদিন যাবৎ অফিসিয়াল বিয়ের অপেক্ষায় ছিলাম। করলাম তো অফিসিয়ালি বিয়ে, আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই জানলো তো। তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন? মানলাম কাল অনুষ্ঠান শেষে বাসর হবে, কিন্তু দেখা তো করতে দেবে, কথা তো বলতে দেবে। আমার মাঝে কংক্রিটের দেওয়াল সৃষ্টি করার কি দরকার ছিল? জানি না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আপনিও ঘুমান। বুকের ভেতর আগুন জ্বলছে, ঘুমাবো কিভাবে? মেঘ মুচকি এসে বলল, এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। মেঘ কল কেটে রুমে চলে এসেছে। আবির কপালে কয়েকবার ভাঁজ ফেটে বিড়বিড় করল, এত কাহিনী করলে জানলে কমিউনিটি সেন্টার থেকেই পালাতাম। মেঘ ভোরবেলায় উঠে আবারও ঘুমিয়েছে, তাই সকালে ঘুমে একটু দেরি হয়েছে তার ভাঙতে। আশেপাশে বন্যা ফুফি কেউ নেই। আবিরের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল। মেঘ আনমনে নেট অন করে ফেসবুকে ঢুকলো। আকস্মাৎ আবিরের পোস্ট দেখে চমকে উঠল। গতকাল বিয়ের বেশ কয়েকটা ছবি আবির রাতেই তার আইডি থেকে পোস্ট করে ক্যাপশন দিয়েছে, প্রিয় সহধর্মিণী, আমার অলেখ কল্পনার সঙ্গী তুমি, গধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রাণ তুমি, আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ, পরন্ত বিকেলের একগুচ্ছ বাগান বিলাস, আমার সুন্দর হৃদয়ের পূর্ণতা তুমি, ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলতা তুমি। নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে, তোমার মায়াবী মুখের পানে চেয়ে ভুলেছি সব যাতনার মনে, তোমার ঠোঁটের এই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরের অবিচ্ছিন্ন বিক্ষোভ চলে, তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবণতা, নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা, তোমাকে হাসাতে চেয়ে বহুবার কেঁদেছি আড়ালে, তুমি আমার অপেক্ষার শেষ প্রহর, 16 বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার, তোমাকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি আমি, দিয়েছি আবিরের বইয়ের স্বীকৃতি,
আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, আর আমি তো ভালোবেসেই যাব। ইতি, তোমার আকাঙ্ক্ষিত স্বামী। মেঘ ক্যাপশন পরে 5 মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেছে। 5 মিনিট পর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে লাগলো। গতকাল পার্লার থেকে সেজে যাওয়ার পর থেকে নিজেকে কেমন লাগছে সেটা দেখার সুযোগই পায়নি। বিয়ের ছবি পর্যন্ত দেখেনি। কয়েক ঘন্টা আবিরের মুখ থেকে হাজারখানেক প্রশংসা সহ আবিরের দুর্বোধ্য কথা শুনতে হয়েছে। সুযোগ পেলে মেঘের কানের কাছে ফিসফিস করে নিজের অব্যক্ত অনুভূতি জাহির করেছে, আর মেঘ শুধু আবিরের পাগলামি দেখে গেছে। এমনকি কবুল বলার সময় আবিরের অতিষ্ঠতা দেখে মেঘ নির্বাক ছিল, নিষ্পলক চোখে কেবল তাকিয়েছিল। মিনিমাম লাজ লজ্জে বিসর্জন দিয়ে আবির উচ্চস্বরে বলেছিল, পৃথিবীর যা কিছুই বিনিময় হোক, আমি সব কিছু দিতে রাজি হলেও মেঘকে বউ হিসেবে কবুল করলাম। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। সেখানে একবার কবুল বললাম, 3 বার আলহামদুলিল্লাহ কবুল বললেই বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। সেখানে আবির বলতেই যাচ্ছিল। আবিরের কাণ্ড দেখে হাজি সাহেবও না হেসে পারলেন না। কাজীর মুখে হাসি দেখে আবির পরপর উদ্বিগ্ন কণ্ঠ শোধালো, আমাদের বিয়ে হয়েছে তো? কাজী সাহেব উঠে যেতে যেতে বললেন, আলহামদুলিল্লাহ, এতদিনে পরিপূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। কাজী চলে যেতে আবেগ মেঘের দিকে তাকিয়ে ভ্রু নেচে বলে উঠল, এই ভরাট মজলিসে সবাইকে সাক্ষী রেখে আমি আবির তার মেঘকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। মেঘ কি আবিরকে স্বামী হিসেবে কবুল করেছে? মেঘ আবিরের ঝলমলে চোখের দিকে তাকিয়ে ঠোঁটকে হেসে মোলায়েম কণ্ঠে জবাব দিয়েছিল, কবুল করলাম, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। আবিরের পাগলামি সেখানেই থামেনি। গতকাল বাসায় ফেরার সময় আবির হঠাৎই মেঘের কানে ফিসফিস করে বলল, চিরদিনের জন্য শ্বশুরবাড়িতে চলে যাচ্ছিস, এবার একটু কান্না কর। মানছি, একই বাড়িতে যাচ্ছিস, তাই বলে কাঁদবি না। মেঘ যেখানে বলেছিল, আপনার যদি এতই শখ থাকে তাহলে আপনি কান্না করেন। প্রত্যুত্তরে আবির বলেছিল, তুই নববধূর মতো কান্নায় ভেঙে পড়বি, নতুন জামাইয়ের মতো আমি তোকে সান্ত্বনা দেব। এটা আমার জীবন থেকে মিস হয়ে গেল। এক কাজ করি, চল দুজনে একসাথে কান্না শুরু করি। গতকাল আবিরের আজগুবি কথা শুনে মেঘ কপাল কুচকালেও আজ কথাগুলো মনে পড়ে আর মনে হেসে ফেললো। পুনরায় ছবি দেখায় মনোযোগ দিল। নিচের পরনের মেরুন রঙের বিয়ের বেনারসি, গা ভর্তি ভারী গয়না, মাথায় ঘোমটা সহ চোখ ধাঁধানো অরাম্বরপূর্ণ সাজসজ্জা দেখে মেঘ নিজেই লজ্জা পড়ে যাচ্ছে। সে সাথে রাজকীয় শেরবানি আবিরকে যেন রাজপুত্রের মতো লাগছে। গতকাল আবিরের অযাচিত দুষ্টুমির জন্য সামনাসামনি ঠিকমতো দেখতেই পারেনি, তবে আজ ছবিগুলো খুব ভালো করে দেখেছে। আয়নায় দুজনের মুখ দেখা, মেঘের কপালে আবিরের চুমু দেওয়া, একে অপরের চোখে চোখ রেখে নিগুড়ো ঘোরে বন্দি থাকা, বরণের ছবি সহ আরও 2 থেকে 3টা ছবি আপলোড করেছে। মেঘ সবগুলো ছবি দেখা শেষে কৌতূহলবশত কমেন্ট দেখতে গেল। আবিরের বন্ধু, ছোট ভাই, বড় ভাই, রাকিব, সাকিব, তানভীর, মাইসা, আপু সবাই নিজেদের মতো করে অভিনন্দন জানানোর পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য করেছে। কারো কারো মন্তব্য দেখে মেঘ বেশ বিস্মিত হয়েছে। এর মধ্যে বন্যা আসছে। মেঘের লাজুক হাসি দেখে মৃদুস্বরে জিজ্ঞাসা করল, হাসছিস কেন? ভাইয়ের পোজ দেখে? মেঘ কপাল কুঁচে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই কিভাবে জানিস? শুধু আমি না, বাড়ির সবাই এখন ভাইয়ার পোস্ট নিয়ে গবেষণা করছে, নিচে গেলেই বুঝতে পারবি। মেঘ শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুই খেয়েছিস? না, তোকে ডাকতে এসেছিলাম, তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আচ্ছা। বন্যা মিমের রুমে চলে গেছে। ইদানিং মেঘ ব্যস্ত থাকায় বন্যা মিম আর আইনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। দুজনেই তানভীরের কথা জানে, তাই তানভীরের হাত থেকে বন্যাকে সবসময় প্রোটেক্ট করে। ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির। রান্নাঘরে রান্নার আয়োজন চলছে। ইকবাল খান ছাদ থেকে নেমে আবিরকে এভাবে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিরে আবির, এভাবে বসে আছিস কেন? আবির চোখ খুলে কাকামণিকে এক পলক দেখে পূর্বের অবস্থা থেকে উত্তর দিল, আমার মনটা খুব খারাপ। ইকবাল খান নেমে এসে আবিরের পাশে বসতে বসতে শুধালেন, মন খারাপ কেন? বিয়ে তো সবাই মেনেই নিয়েছে, তাহলে মন খারাপ কেন থাকবে? আবির তপ্ত সুরে বলতে শুরু করলো, মন খারাপ থাকবে না কেন? মানুষ এলাকা ছেড়ে 2-1 বছর বাইরে থাকলেও কথা, আচরণ, চলাফেরা সব বদলে যায়। সেখানে 20 থেকে 30 বছর ঢাকার শহরে থেকে এখনও গ্রামের কী সব আজগুবির নিয়ম নীতি পালন করছে। বিয়ের পর বউ আলাদা থাকবে কেন? এত বছর অপেক্ষা করে, নিজের সাথে নিজে যুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে চাইতে মেয়েকে পেয়েছি। কেউ কি জানে সেটা? কিছুদিন যাবৎ এই বাড়ির কিছু মানুষ আমার ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলেই যাচ্ছে, তারপর আমি চুপ করে আছি। আমি যদি খুনাঘরও এসব টের পেতাম তাহলে মেঘকে নিয়ে আগে পালিয়ে যেতাম। তোমরা যা করছো
তা আমি কখনো ভুলবো না। আমি এত তীব্র নিন্দা জানাচ্ছি। ইকবাল খান শীতল কণ্ঠে বললেন, এভাবে বলছিস কেন? এক এক এলাকার এক এক নিয়ম, একটু আধটু মেনে নিতেই হবে। আবির কিছু বলার আগে পেছন থেকে আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার নিন্দা জানানো শেষ হলে বাইরে এসো, কাজ আছে। আলী আহমেদ খানের কথা শুনে আবির চমকে উঠে পেছন তাকালো। আবু রাগি রাগি চোখ মুখে দেখে নিজের মুখ চেপে ধরল। আলী আহমেদ খান কখন এসেছে, তার ঠিক কতটুকু শুনেছে, এটা ভেবে আটকে উঠেছে আবির। ইকবাল খানের সাথে আবিরের ফ্রেন্ডলি সম্পর্ক হওয়ায় যা ইচ্ছে বলে দিতে পারে, কিন্তু আব্বুর সামনে যে যথাসাধ্য ভদ্র থাকার চেষ্টা করে, কিন্তু আজ এভাবে ধরা পড়ে যাবে সেটা কল্পনা করতে পারেনি। আবির মাথা নিচু করে দাঁতে দিয়ে জিভ কেটে বসে আছে। ইকবাল খান আলী আহমেদ খানের মুখের পানে চেয়ে মলিন হাসলেন। আলী আহমেদ খানও নিঃশব্দে হেসে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই মেঘ নিচে আসলো। মেঘকে দেখেই রাকিব আকস্মাত বলে উঠল, এই যে ভাবি, আমার বন্ধুর 16 বছরের অব্যক্ত অনুভূতির বহিঃপ্রকাশের লেখা চিঠি পড়ে আপনার অনুভূতি কি? মেঘ শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে চিবুক নামিয়ে লাজুক হাসলো। রিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া সবেতে প্রকাশ করেছে, মেঘকে অনুভূতি প্রকাশ করার সময় দাও, বিয়ের ঘরটা আগে কাটুক, তারপরে জিজ্ঞাসা করো। ঠিক আছে জান, তুমি যা বলবে তাই হবে। রিয়া টোরফাকে রাগে স্বরে বলল, হঠাৎ তো ভালোবাসা কোথা থেকে আসছে? রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কল্পনা করে আবির যেভাবে চিঠিটা লিখেছিল, সেটা দেখে আমারও খুব ইচ্ছে করছিল তোমাকে নিয়ে একটা চিঠি লেখার। কিন্তু বিশ্বাস করো, তুমি ফাল্গুনের সেই রক্তিম শিমুল ফুল। আমার হৃদয়ের পরপর আর কিছু ভেবেই পাচ্ছিলাম না। 30 মিনিটে ভেবেছি, তানভীরকে নিয়ে গবেষণা করছি, কিন্তু লাইনটা সম্পূর্ণ করতে পারিনি। তারপর মনে হলো, কবিতার চিঠি লেখার থেকে সকাল সন্ধ্যা বাবু খাইছো জিজ্ঞেস করাটা খুব সহজ সমাধান। রিয়া বিরক্ত হয়ে বলল, তুমি আসলে একটা আনরোম্যান্টিক। রাকিব হেসে উত্তর দিল, বিয়ে করেছি 6 মাস হতে চললো, এখনো কত রোম্যান্টিক দেখাচ্ছ। তুমি বললে শিমুল ফুল না দিয়ে পারলেও কচুরি ফুল ঠিকই দিতে পারবো, আর কি চাও? রিয়া রাগানিতে কোনো হুঙ্কার দিল, তুমি আপাতত চোখের সামনে থেকে দূরে যাও। আজকাল ভালোবাসার কোনো মূল্য নেই। নিজের বিয়ে করা বউ বলে আমি নাকি আনরোম্যান্টিক? ধিক্কার জানাই। কাকে ধিক্কার জানাচ্ছ? নিজেকেই। রিহাসা সহসা হাসতে শুরু করেছে, সেই সাথে মেঘও হাসছে। আবির সে রাকিবের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইল, কি হচ্ছে এখানে? আবিরের কণ্ঠ শুনে মেঘ আচমকা তাকালো। আবিরকে এক পলক দেখেই লজ্জায় নুয়ে পড়েছে। গতকালও এত লজ্জা পাইনি যতটা লজ্জা আজ পাচ্ছে। অবিলম্বে ঘোমটা টেনে মুখ ঢাকার চেষ্টা করলো। রাকিবের সাথে দু একটা কথা বলে আবির মেঘের সামনে এসে দাঁড়িয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। লজ্জায় আড়ষ্ট মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল বউ। শুভ সকাল। রাকিব গলা খাঁকড়ি দিয়ে বলল, তোর বউ এটা আমরা সবাই জানি, তাই বলে সারাদিন বউ বউ বলে ডাকবি? ভাবছি কিছুদিন দিন রাত করে শুধু বউ বউ বলেই ডাকবো। মাহমুদা খান মলিন খানের রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে ভারী কণ্ঠে বললেন, আবির তোর কি কোনো কাজ নেই? সকাল সকাল মেঘকে জ্বালাচ্ছিস কেন? আবির কপাল কুঁচকে ঠোঁট বাঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি কোথায় জ্বালিয়েছি? এতক্ষণ কাজ করে কেবলই আসলাম। ফুফি, তোমার আমার সাথে কিসের শত্রুতা বলো তো? আব্বুর সাথেও তুমি এমন আচরণ শুরু করেছো কেন? তোমাদের থেকে তো আমার শ্বশুরই ভালো। মেয়ে খেয়েছি কিনা দেখতে আমাকে জোর করে পাঠিয়েছে, আর তোমরা? মাহমুদা খান রাজবাড়ি কণ্ঠে বলল, ভাইজা এখন সবে যে মেনে নিয়েছে, তো তাই কিছু বুঝতে পারছিস না। ভাইজানের ধমক না শুনে পর্যন্ত শান্তি পাচ্ছিস না, তাই তো? তোর আচরণ নেই কোনো কারণে ভাইজান যদি রেগে যান, বাড়ি ভর্তি মেহমানের সামনে চিৎকার চেঁচামেচি করেন, বিষয়টিকে ভালো লাগবে? তার থেকে শুনি শান্ত আছেন, এটা একটু মাথায় রাখ। তুই একটু শান্ত থাক। ঠিক আছে, থাকলাম শান্ত। আবির মুখ ফেলিয়ে শ্বাস ছেড়ে মেঘের দিকে তাকে ব্যস্ত কণ্ঠে বলল, বউ তুমি খেয়ে নাও। হ্যাঁ, তোমার ফুফু শাশুড়িটা ভালো না, একদম মহিলা হিটলারের মতো আচরণ করছে। আমি এখন পালাই। আবির এক দৌড়ে বসা থেকে বেরিয়ে গেছে। রাকিবা হাসতে হাসতে চলে গেছে। মাহমুদা খান হেসে ফেললেন, মেঘ খেতে বস, আমি ওদের ডেকে আসি। একটু পরে সবাই খেতে নেমেছে। মেঘকে দেখে জান্নাত বলে উঠল, তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ, পড়ন্ত বিকালের একগুচ্ছ বাগান বিলাস। পাশ থেকে আইরিন বলল, ভাবি এটা না, আমার এই লাইনটা বেশি ভালো লেগেছে। নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খাবে। রিয়া মৃদুস্বরে বলল, তোমরা শুধু শুধু মেঘকে জ্বালিও না তো। মেঘ, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি
ভালোবেসেছি, আর আমরাও তো ভালোবেসে যাব। তুমি একদম মন খারাপ করবে না, কেমন? ওদের দুষ্টুমিতে মেঘ ইচ্ছে না থাকা সত্ত্বেও হাসতে শুরু করলো। এর মধ্যে মালা এসে একটা চেয়ার টেনে বসলো। আইরিন মজার ছেলে জিজ্ঞাসা করলো, মালা আপু, তোমার কোন ডায়লগটা ভালো লেগেছে? কিসে ডায়লগ? আবির ভাইয়া মেঘ ভাবিকে নিয়ে ফেসবুকে খোলা চিঠি লিখেছে, আপনি দেখেননি? মালা আইরিনকে দেখে পরপর মেঘের লজ্জা বা কাদলের পানে তাকালো, মনে বিড়বিড় করলো, আমাকে ব্লক করে রাখলে কিভাবে দেখবো? আইরিন আবার জিজ্ঞাসা করলো, দেখেননি? মালা বিরক্ত হয়ে বলল, খেয়াল করিনি। আবার মনে মনে বিড়বিড় করলো, এসব আজাইরা ভালোবাসা দেখলে শরীরটা জ্বলে যায়। বৌভাত উপলক্ষে মেঘ আজ অফ হোয়াইট রঙের মধ্যে গোল্ডেন স্টোনের একটা গর্জিয়াস লেহেঙ্গা পরেছে। আবির মেঘের সাথে ম্যাচিং করে অফ হোয়াইট রঙের শ্যুট পরেছে। বাকিরাও যে যার মতো সেজেছে। মালা আজ হুট করে একটা গর্জিয়াস শাড়ি পরেছে। মালা সাজ দেখে সাকিব মেকি সরে বলল, ছ্যাঁকা খেয়ে মানুষকে ঘরের দরজা বন্ধ করে সপ্তাহখানেক বা মাসখানেক কাঁদতে দেখেছি, অথচ তুই না করে নাচতে নাচতে বিয়ে খেতে চলে এসেছিস। তোর কি মিনিমাম লজ্জাটিকও নেই? লাস্ট লাস্টটা ধুয়ে কি শরবত খাবো নাকি? আর একটা কথা শুনে রাখ, আমি চাইলে আবির ভাইয়াকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি মেঘের মতো এত উন্মাদ না যে আমার আবির ভাই কি লাগবে। সাকিব ফিক করে হেসে ফেললো, বলল, কথাই আছে, পাগলের সুখ মনে মনে। আর কি কি যেন বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস, জানাস আমাকে, প্রয়োজনে আমি আরও কিছু অ্যাড করে দেবো। আর রইল বাকি মেঘবতীর পাগলামের কথা। আবির ভাইয়া দেশে আসতেই মেঘকে পাগল করেছে। 14 বছর তো একাই পাগলামি করে গেল। ভাইয়ার কি ইচ্ছে হয় না মেঘবতী তার জন্য একটু পাগলামি করবে, বাড়ি ফেরার অপেক্ষায় থাকবে, তাকে দেখার জন্য বা একটু কথা বলার জন্য উতলা হয়ে থাকবে? তার দিকে কেউ তাকালে অগ্নিকন্যার রূপ নেবে। মূল কথা, ভাইকে পাগল করার জন্য পাগলের মতো ভালোবাসতে হবে। মেঘবতীর মনে প্রবল উন্মাদনা জাগাতে ভাইয়া এসব করেছে। তাই তোর চোখে মেঘবতী উন্মাদ হলে আবির ভাইয়া তার গুরু। মালার আগে কটমট করে চলে যেতে নিলে অলক্ষণীভাবে লিমনের সাথে ধাক্কা খেল। মালা মাথায় হাত দিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আপনি কি চোখে দেখতে পারেন না? লিমন মালার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মাঝে মাঝে একটু কমই দেখি। মালারকে ফুসফুস করতে চলে গেছে। মাইশা আপু আর ওনার হাজবেন্ড আজ দুপুরে এসেছে। আবির কল দিতে দিতে অনেক কষ্টে আপুকে রাজি করিয়েছে। মেঘ আপুকে দেখে আলাদা কণ্ঠে বলল, আপু মনে আছে তো, বাবুকে কিন্তু সর্বপ্রথম আমার করে দিতে হবে। হ্যাঁ গো, মনে আছে, দোয়া করো বাবু সুস্থভাবে হলে তোমার কোলেই প্রথমে দেব। মেঘ একগাল হেসে বলল, ঠিক আছে। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু ভেবে আর মনে হাসলো। মেঘ বিষয়টা খেয়াল করে জিজ্ঞাসা করলো, হাসছেন কেন? এমনিতেই। বলুন, রাতে বলবো। না, এখনই বলুন। আই লাভ ইউ, আই ওয়ান্ট টু হাগ ইউ, আই ওয়ান্ট কিস ইউ। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের হাতে চিমটি কেটে ব্যস্ত কণ্ঠে বলল, চুপ করুন। এখন তো চুপ করতেই বলবি। অফিসিয়ালি বিয়ের 24 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ এখনো অফিসিয়াল আলিঙ্গনটাই করতে পারলাম না। মেঘ নিজের কপালে চাপড়ে ভিড় করলো, এত নির্লজ্জ কবে থেকে হলেন আপনি? তোকে বিয়ে করার পর। সারাদিনে অনুষ্ঠান শেষে বিকেলের দিকে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে। এসা পর্যন্ত সবাই মোটামুটি ব্যস্তই ছিল। এশা নামাজে পরে মোজাম্মেল খান আর আলী আহমদ খান একসাথে চা খেতে বসেছেন। কিছুক্ষণের মধ্যে আবির আর ইকবাল খানও এসেছেন। তানভীর, সাকিব, রাকিব, আরিফ মিলে বাসরঘর সাজাচ্ছে। গতকাল তানভীর বোনের পক্ষে থাকলেও আজ আবিরের পক্ষে। আবির নামাজ থেকে এসেই নিজের রুমে চলে গেছে। ভুল করে কেউ যেন লাল গোলাপে না লাগায় তার জন্য মূলত দেখতে গেছে। ফুল কিনতে যাওয়ার আগেই তানভীরকে বারবার বলে দিয়েছে ভুলের জন্য লাল গোলাপ না আনে। মিরাজ মেঘকে লাল গোলাপ দেওয়ার মতো বিশাল অপরাধের শাস্তিস্বরূপ আবির সেই রাগ মিরাজের ওপর না দেখিয়ে গোলাপের ওপর দেখাচ্ছে। বিয়ে উপলক্ষে আবিরের রুম সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। আবির শৈশব কিশোরের সব স্মৃতি ছিল, সব সরিয়ে একদম ফাঁকা করে দিয়েছে। বিয়ের ঝামেলা মিটলে প্রয়োজনে সব জিনিসপত্র এনে রুম সাজানো হবে। গায়ে হলুদের দিন থেকে আবির আব্বু চাচুর মুখোমুখি বসেনি। অবশেষে আজ আবির আব্বু চাচুর পাশে গিয়ে বসেছে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, কিছু বলবেন? জি, বলো। আপনাদের পরিকল্পনার বাইরে আমি যে কাজগুলো করতে বলেছিলাম সেগুলোর খরচ জানতে চাচ্ছিলাম। আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি, সম্ভব হলে রাতে বা সকালের মধ্যে পরিশোধ করে দেবেন। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বলল, তোমায় দিতে হবে না আব্বু, আমি আগে বলে রেখেছিলাম
অন্ততপক্ষে আমার পরিকল্পনাগুলোর টোটাল পেমেন্ট আমিই করব। মোজাম্মেল খান আস্তে করে বললেন, আচ্ছা তুমি করো, এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। ইমার্জেন্সি সবার পেমেন্ট করে ফেলেছি, আর যারা নেয়নি তাদের কাল পরশুর মধ্যে দিয়ে দেব। আমি হিসাবটা দেখতে চাচ্ছিলাম চাচ্চু। আমার কি কপাল, মেয়ের জামাই কত সুন্দর চাচ্চু বলে ডাকে। আবির মৃদু হেসে মেঘি সরে বলল, মেঘের মতো আমিও কি আব্বাচান বলে ডাকবো? আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর ইকবাল খান দুজনে একসঙ্গে হেসে ফেললেন। প্রায় 1 ঘন্টা যাবৎ 4 জন মিলে হিসাব করেছে। এদিকে জান্নাত আর রিয়া মিলে মেঘকে সাজাচ্ছে আর বাসমের নিয়মকানুন শিখিয়ে দিচ্ছে। মেঘের মনে ভয়, লজ্জা, আতঙ্কের সাথে সাথে এক অজানা ভালো লাগাও কাজ করছে। রাত 10টার পর ওদের সাজানো শেষ হয়েছে। আবিরের নিষেধাজ্ঞা থাকায় লাল গোলাপ ছুঁয়েও দেখেনি। গাঁদা, বেলি, কাঠগোলাপ, 3 থেকে 4 রঙের জারবেরা, জিনিয়া সহ আরও যা যা ফুল পেয়েছে সব দিয়ে সাজিয়েছে। সাজানো শেষে মেঘকে নিয়ে বিছানার মাঝ বরাবর বসিয়েছে। মেঘের সামনে ফুলের পাপড়ি দিয়ে একটা লাভ এঁকে তাতে এ এবং এম লিখেছে। এরপর শুরু করেছে ভাগাভাগি। দল কয়েকজন আবিরের পক্ষে গেছে আর বেশিরভাগই মেঘের পক্ষে। তানভীর আজ আবিরের পক্ষে শুনে বর্ণার রাগারাগি মুখে বলল, আপনি দুমুখ সাপের মতো আচরণ করছেন কেন? তানভীর হেসে বলল, বোনের বিয়ের পর স্বাভাবিকভাবেই বোন শ্বশুরবাড়িতে চলে যায়। ভাগ্য ভালো, আমার বোন আমার চোখের সামনে আছে। বোন শ্বশুরবাড়ি অন্য কোথাও হলে আজকের বাসর ঘর সাজানো সম্ভব ছিল? তাছাড়া বড় ভাই হয়ে ছোট বোনের বাসর আটকানোটা তেমন শোভা পায় না। বর্ণার কিছু বলেনি। এদিকে আবিরের হিসাব নিকাশের শেষ পর্যায়ে মোজাম্মেল খান বললেন, অনেক তো হিসাব দেখলেন, এখন বরং তুমি যাও। আবির ঘাড় ঘুরিয়ে মালিয়া খানকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তোমাদের যা যা নিয়মকানুন আছে তাড়াতাড়ি শেষ করো, আমার ঘুম পাচ্ছে। মোজাম্মেল খান আকস্মাৎ কাঁদতে শুরু করলো। ইকবাল খান আবিরের হাত চেপে বিড়বিড় করলেন, বাবা চাচার আছে, কথাটা একটু সাবধানে বল। আবির ভ্রুকুচকে মনে মনে বিড়বিড় করলো, গত দুরাতে এক ফোঁটাও ঘুমাতে পারি না। এখন বিয়ে করেছি বলে কি ঘুম পেলেও বলা যাবে না? আবির নিশ্চুপ থেকে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, বাকিগুলো সকালে দেখে নিও। আবির তপ্ত স্বরে বলল, আর কিছু দেখতে হবে না, যা লাগবে তানভীরকে বলে দেবেন, তাহলেই হবে। মাহমুদা খান এসে মৃদু স্বরে বলল, আবির তুই এখন রুমে যেতে পারিস। আবির হঠাৎই কেমন যেন লজ্জা পাচ্ছে, লজ্জায় উঠে যেতে পারছে না। আলী আহমেদ খান আকস্মাৎ বকে উঠলেন, এত লজ্জা পেতে হবে না, যাও। আবির মাথা নিচু করে উঠে রুমের দিকে চলে গেছে। রুমের সামনে যথারীতি দুদল মানুষ দাঁড়িয়ে আছে। তানভীর আবিরের দলে হওয়া সত্ত্বেও ওরা জোরপূর্বক তানভীরকে রুমের ভেতরে রেখেছে। আবির দরজা থেকে উকি দিয়ে বিছানাটা দেখে নিল। মাথায় ঘোমটা দিয়ে নববধূ বিছানায় বসে আছে। আবির বাকিদের উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলল, কি চাই? তেমন কিছু না। আবির রাকিবের পাশ থেকে বলে উঠল, আজ যত ইচ্ছে দে, আমি বারণ করব না, কারণ বাসর আমিও সাজিয়েছি, তাই ভাগ আমিও পাবো। আবির রাকিবের দিকে তাকিয়ে হাসলো। আইরিন আকস্মাৎ বলে উঠল, ভাইয়া তাড়াতাড়ি টাকা দিয়ে আমাদের বিদায় করো। আবির শান্ত কণ্ঠে বলল, তোর কত চাস সিদ্ধান্ত নিয়ে তানভীরকে কানে কানে বল। আইরিন, জান্নাত, রিয়া, মিম, বর্ণা ফিসফিস করে কিছুক্ষণ ভেবে চিনতে তানভীরকে জানালো। আবির সঙ্গে সঙ্গে বলল, সিদ্ধান্ত ফাইনাল? হ্যাঁ। এখন সামনে থেকে সরো। কেন সরবো? আগে টাকা দিয়ে তারপর যাবা। আবির তপ্ত স্বরে বলল, আমি যেতে বলিনি আপু, সরতে বলেছি। বউ না দেখে আমি তোমাদের কিচ্ছু দিতে পারছি না। বউ দেখে ফেলে তো সবই শেষ। তোমরা যেমন আমাকে বিশ্বাস করতে পারছো না, তেমন আমিও পারছি না। আমার বউয়ের জায়গায় অন্য কাউকে যে বসিয়ে রাখুনি তার কি গ্যারেন্টি আছে? তোমাদের সহজ সমাধান দিচ্ছি। তোমাদের অ্যামাউন্ট আমি না জানলেও তানভীর জানে। আমার বউ ঠিকঠাক থাকলে তোমরা তোমাদের প্রাপ্য পেয়ে যাবে। আগে বউ দেখবো, তারপর টাকা দেব। এখন তোমরা ভেবে নাও। ঠকাবে না তো? তোমরা আমাকে না ঠকালে আমিও তোমাদের ঠকাবো না। ঠিক আছে। ওরা এক প্রকার বাধ্য হয়ে আবিরকে রুমে ঢুকতে দিয়েছে। আবির রুমে ঢুকে মেঘকে উদ্দেশ্য করে সালাম দিল। মেঘ কাঁপা কাঁপা গলায় সালামের উত্তর দিল। এতক্ষণ যাবৎ মেঘ শান্ত থাকলো, এখন আর শান্ত থাকতে পারছে না। আবির যত কাছাকাছি আসছে, মেঘের শরীরের প্রতিটা শিরা উপশিরা রক্ত সঞ্চালন তত বেড়ে যাচ্ছে। ঢোক গিলিয়ে বারবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আবির কিছুটা ঝুঁকে খুব যত্ন সহকারে আস্তে ধীরে মেঘের ঘুমটা উঠালো। লজ্জায় রাঙা মেঘের নামানোর চিপুক দেখে কিঞ্চিত ভ্রু কুঁচকালো। আবির সহসা 2 আঙ্গুলে মেঘের চিবুক উঠালো। আবিরের শক্ত হাতের কোমল স্পর্শে মেঘের শীর্ণ অধর থরথর করে কাঁদছে। হৃদয়ের তোলপাড়ে নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। ঘন ঘন পল্লব ঝাপটে নিভু নিভু চোখে
আবিরের দিকে তাকাতেই আবির সহসা বুকের বাঁ পাশে হাত থেকে নিঃশব্দ কণ্ঠে বলল, হায় মাশাল্লাহ। সঙ্গে সঙ্গে বিছানার ওপরে লাভ লেখা অংশে ধপ করে পড়ে গেছে। মিম, আদি, আইরিন কিছুটা আতঙ্কিত হলেও বাকিরা আবিরের কাণ্ড দেখে মুচকে মুচকে আসছে। মেঘ কিঞ্চিত ভ্রুকুচকে আবিরের মুখের দিকে তাকালো। আবির আচমকা কাঁধ হয়ে মেঘের দিকে ঘুরে হাতের ওপর মাথা রেখে মৃদুময় কণ্ঠে বলল, অবশেষে। আবিরের একান্ত চাঁদ আবিরের রুমে দীপ্তি ছড়াচ্ছে। মেঘ লজ্জায় চোখ সরিয়ে ফেলেছে। আবির পকেট থেকে হাত দিয়ে 500 আর 1000 টাকার নোট পেয়েছে। সব মেঘের হাতে মুষ্টিবদ্ধ করে দিয়েছে। রিয়া হাসিমুখে বলল, ভাইয়া, আপনার চাঁদকে সারা জীবনের জন্য আপনার রুমে রেখে গেলাম। আপাতত আমাদের দিকটা একটু ভাবুন। আবির মেঘের দিকে তাকে মোলায়েম কণ্ঠে বলল, ওরা কিছু চাচ্ছে, দেব? মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে নিজের হৃদস্পন্দন গুনছে। আইরিন সঙ্গে সঙ্গে বলল, এটা কিন্তু কথা ছিল না, তুমি বলেছ ভাবিকে দেখিয়ে দিয়ে দেবে। আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমি আমার বইয়ের অনুমতি ব্যতীত কিছু দিতে পারছি না, সরি। সবাই মেঘকে রিকোয়েস্ট করছে, কিন্তু মেঘ মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবির মৃদু হেসে পুনরায় প্রশ্ন করলো, কি হলো, দিয়ে দেব? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। আবির সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এখন কত ছিল আমি জানি না, আর জানতে চাই না। আমার বউ যেহেতু সম্মতি দিয়েছে, তাই তোমরা যা চেয়েছ তার ডাবল পাবে। তানভীরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তানভীর, ওদের এমন বুঝিয়ে দিবি। জি ভাইয়া। জান্নাত রিয়া একসঙ্গে বলে উঠল, ইস, এত বড় মিস্টেক কীভাবে করলাম, আগে জানলে আরও বেশি চাইতাম। আইরিন বলল, আমরা এখন নতুন করে এমন চাইবো। আমি মুচকে এসে বলল, সুযোগ একবারই দিয়েছি, সেই সুযোগ আর পাবে না। এখন সবাই যাও, এখান থেকে যাও। রাকিব আবিরের কানে ফিসফিস করে কিছু বলেই দৌড়ে বেরিয়ে চলে গেল। বাকিরাও যে যার মতো চলে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে মুচকি এসে বেরিয়েছে। তানভীর আগে বেরিয়ে গিয়েছিল। আমি দরজা বন্ধ করতে যাবে, আকস্মাৎ তানভীর হাজির হলো। আমি শক্ত কণ্ঠে বলল, আবার কি? তানভীর মেঘকে এক পলক দেখে নিল। মেঘ মাথা নিচু করে নিশ্চুপ বসে আছে। তানভীর গলা খাকারি দিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, ভাইয়া, আমার বোনটা কিন্তু এখনও ছোট, তোমার অনাবশ্যক ভালোবাসাকে একটু কন্ট্রোলে রাখো প্লিজ। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।